আমরা না খুব এনটাইটেলড সমাজ। আমরা ভাবি যে জগতের সবাই আমাদের জন্য কাজ করবে, আমাদের বেনিফিটের জন্য কাজ করবে। আমরা সেলফিশভাবে যেখানে খুশি গাড়িও পার্ক করে দেবো, দেখবো না কার অসুবিধা হচ্ছে, সেটা আমরা আমাদের মতন চলবো। এবং সেখানে গভর্নমেন্ট হতে পারে, এনজিও হতে পারে, অন্য যা কিছু হতে পারে, তারা সব আমাদের জন্য কাজ করবে এবং তারা পয়সা রোজগার করবে না। তারা ছেঁড়া জামা কাপড় পরবে, ছোট বাড়িতে থাকবে, এইগুলোই আমাদের চাহিদা। কিন্তু সেটা তো বেশি দিন চলে না, আর চলবেও না হয়তো। তো এখন একটা নতুন কনসেপ্ট, ঠিক নতুন নয়, অনেক দিন ধরেই চলছে, কিন্তু আলোচনাটা নতুন করে শুরু হয়েছে। সেটা হচ্ছে সোশ্যাল এন্টারপ্রাইজ। সোশ্যাল এন্টারপ্রাইজ কি? সোশ্যাল এন্টারপ্রাইজ হচ্ছে এমন সব কোম্পানি যারা সোসাইটির ভালোর জন্য ব্যবসা চালাচ্ছে, কিন্তু এনজিও নয়, তারা প্রফিট করছে। কারণ তারা যদি প্রতিভাবান হয়, তাহলে তাদেরও সংসার আছে, তাদেরও সন্তানদের বিদেশে পড়ার ইচ্ছা থাকতে পারে, ভালো গাড়ি চড়ার ইচ্ছা থাকতে পারে। শুধু তো সোসাইটির জন্য নিজেদের জীবনটা পুরো দিয়ে দিলে চলবে না। এই জন্য সোশ্যাল এন্টারপ্রাইজ খুব পপুলার হচ্ছে। এই সোশ্যাল এন্টারপ্রাইজের কথা বলতে বলতেই আমাদের আরেকটা শব্দ, সেটাও ইংলিশ শব্দই ইউজ করব, কারণ বাংলাটা খুব খটোমটো, যেটা শুরু হয়ে যায় সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। যে একটা জিনিস যখন আমরা শুরু করছি, তার স্থায়িত্ব কতখানি, সেটা চলতে পারে কিনা, দূর অবধি চলতে পারে কিনা, সেটা আমাদের দেখতে হয়। অনেকে সাস্টেনেবিলিটির সাথে এনভায়রনমেন্ট গুলিয়ে ফেলে। এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটির একটা অঙ্গ বটে, কিন্তু আরও অনেক কিছু আছে। এই আলোচনাই আজকে হবে। নমস্কার, আমি অনিমেষ এলাম আজকে একটা তুরি সমাধানের এপিসোড নিয়ে। আজকে একজন নয়, দুজন এক্সপার্ট আমাদের সাথে বসে আছেন, কারণ ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের অতিথি যারা আছেন, যারা এক্সপার্ট, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। মিস্টার মনোহর মালানি, নমস্কার। আর সমীর দুবের। মিস্টার মালানির অনেক ব্যবসা আছে, তার মধ্যে একটা, উনি কৃষি নির্ভর ব্যবসা করেন, যেখানে উনি কৃষকদের কিভাবে ফলন বাড়াতে পারে সেটা নিয়ে সাহায্য করেন। উনি নিজে কৃষক নন, উনি কৃষকদের সাহায্য করেন যাতে ফলন কিভাবে বাড়ে এবং তারা আরও কিভাবে রোজগার করে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিভাবে ভালো উৎপাদন পেতে পারি, যার মধ্যে বিষক্রিয়া কম আছে। কারণ আজকাল আবার বুঝতেই পারছেন, বাজার থেকে সবজিও যদি কিনতে চান, তাহলেও তার মধ্যে বিষ প্রচুর, কেমিক্যালস দিয়ে। তো ওনার ব্যবসাটা উনি আরও ভালোভাবে বোঝাবেন, কিন্তু আমি যতখানি বুঝি সেটা এইটাই। আর সমীর হচ্ছে, ওর কোম্পানির সম্বন্ধে আপনারা অনেকবার শুনেছেন, মণিপুর আয়ুর্বেদা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্টস তৈরি করে, আমাদের তুরিকে প্রথম দিন থেকে সাপোর্ট করে আসছে। আজকে অনেক করে ক্যামেরার সামনে আনতে পেরেছি। তো ওদের থেকেই শুনবো, কারণ দুজনেই খুব অনেক দিন ধরে ব্যবসা করছে, এবং ওনাদের থেকে আমি কিছু প্রশ্ন করব, যে উত্তরগুলো ওনাদের থেকে পাবো। প্রশ্নগুলো আপনারাই পাঠিয়েছেন। তো শুরু করি। প্রথম হচ্ছে সোশ্যাল এন্টারপ্রাইজ। সোশ্যাল ওয়ার্ক করব, কিন্তু সাথে প্রফিটও করব। এটা আমরা দেখেছি স্কুল, প্রাইভেট হসপিটালস এইগুলো খুব করে, কিন্তু সেইগুলো নিয়েও আমাদের একটা প্রশ্ন থাকে যে অনেক প্রাইভেট স্কুলস কিংবা হসপিটালস অনেক পয়সা চার্জ করে নেয়। যদিও তারা আইনত তারা করতে পারে ঠিকই, কিন্তু তাহলে কি সেটা সোশ্যাল ওয়ার্ক হচ্ছে? প্রফিট একটা কথা হলো, আর প্রফিটিং আলাদা কথা হলো। প্রফিট ফর দ্য পারপাস অফ সাস্টেনেন্স অফ বোথ দ্য ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ইউজার্স। ব্যালেন্স থাকলে কোনো অসুবিধা নেই। প্রবলেম হয় যখন ইট বিকামস অ্যান এক্সট্রিম, যে ইন দ্য নেম অফ এডুকেশন হোয়াট ইউ আর সেলিং, দ্যাট বিকামস আ কোয়েশ্চেন।
কি আমি কি 5 স্টার বিক্রি করার জন্য একটা ব্র্যান্ড করে ওইটাকে প্যাক করে করার চেষ্টা করছি, দেন আমি এডুকেশনের জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে গেলাম। তো এটা থিন লাইন আছে, অ্যাজ লং এজ ব্যালেন্স থাকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, রাইট প্রাইসিংটা থাকতে হবে। রাইট প্রাইসিং, দ্য কারেক্ট প্রাইসিং, দেন ইটস ফাইন। তো সমীরের কি মত? আমার মত এক্স্যাক্টলি সেম ওয়ে বাট ইন এ ডিফারেন্ট ম্যানার। যদি কোনো ইনস্টিটিউট, মানে যদি আমি এডুকেশন সিস্টেমে যাচ্ছি, কোনো ইনস্টিটিউট যদি আপনার বাচ্চাকে এইভাবে তৈরি করে নিতে পারে যে ওর নিজের লাইফে গিয়ে আরও কত বাচ্চাদের জায়গা ক্রিয়েট করে দিতে পারে, মানে ও যখন বড় হবে তখন ওর আশেপাশে যারা আছে তাদের জন্য ও এমন একটা স্পেস তৈরি করলো যেখানে ও আরও 200-400 বা 2-4 হাজার লোককে ও যদি অ্যাবজর্ব করে নিজের মধ্যে নিয়ে আসতে পারে, দেন ইটস ফেয়ার। যদি কোনো ইনস্টিটিউট সেভাবে চার্জ করছে যে তার বেসটাকে এরকমভাবে ক্রিয়েট করছে, ওয়েন দে আর গোয়িং সামওয়্যার দে হ্যাড প্রোভেন দেমসেলফ দ্যাট হাউ। তাই জন্যে এরকম ইনস্টিটিউট, মানে আমি এখন এডুকেশন সিস্টেমের মধ্যে বলছি, যেগুলো ধরুন নাম ডাক করা আছে, বি ইট এনি সিটি, সেখানে অ্যাডমিশনের জন্য খুবই মারামারি থাকে, ইভেন অনেক বেশি ডোনেশন দিয়েও ওখানে করছে। তো দুটো জিনিস হয়, একটা হয় স্ট্যাটাস, যে আমি দেখাতে চাই, ওটা একটা বড় প্রবলেম হয়ে গেছে পুরো পৃথিবীর জুড়েই। আর সেকেন্ড হচ্ছে যে সত্যিই আমি একটা ভালো জায়গায় পড়াতে চাই যাতে ওর ফিউচারটা সেইভাবেই ও গ্রো করতে পারে। অ্যান্ড অন দি পার্ট অফ হসপিটালস যা আপনি বললেন, সো এটা এক জায়গায় যে মানুষের দামের, মানে শরীরের বা তার জীবনের দাম সবচেয়ে বেশি, তার চেয়ে বেশি কিছু হয় না। যখন আমার একটা অঙ্গ থাকে না তার ভ্যালুটা তখন বোঝা যায়, আদারওয়াইজ যা ভগবান দিয়ে পাঠিয়েছে সেটা আমরা ভ্যালু করতে পারি না। যদি কোনো একটা হসপিটালের মধ্যে গিয়ে কারো জীবন বাঁচছে আর সেখানে সে হয়তো একটা খুবই হেফটি চার্জ করছে, সেটা হয়তো অ্যাফোর্ডেবিলিটির মধ্যে সবারই আসছে না, দেন দ্য পিপল দোজ হু আর গোয়িং দেয়ার সেটা মাথায় নিয়ে যাচ্ছে যে দে হ্যাভ সাম এক্সপার্টিস, যেখানে এখানে চান্সেস আছে, বাট দে আর গোয়িং টু হ্যাভ এ বিল দ্যাট উই হ্যাভ টু অ্যাবজর্ব। তো ওই একটা ম্যাটার আছে। বাট হ্যাঁ, কোনো জিনিসই এক্সট্রিম যেটা বললেন সেটা ঠিক না, বাট উই হ্যাভ টু হ্যাভ ইন দিস সোসাইটি, আমরা যতই চাই আমাদের এরকমভাবেই চলতে হবে। অ্যান্ড কিছু পোর্শন আমাদের অ্যাবজর্ব করতে হয়, কিছুটা সহ্য হয় না, বাট উই আর গোয়িং ইন দিস ওয়ে, আমার যেটা মনে হয়। আচ্ছা, এই যখন স্কুল নিয়ে কথা হচ্ছে, স্কুল ম্যাক্সিমাম স্কুল দেখেছি ওরা সোসাইটিজ অ্যাক্টে রেজিস্টার্ড থাকে। আইডিয়ালি ইট শুড বি নো প্রফিট নো লস। কিন্তু তার মানে কিন্তু তারা এদের মধ্যেই অনেকে ওই রকম হেফটি চার্জ করছে, উইচ ইজ অ্যাকচুয়ালি কর্পোরেট লতে যদি পড়তো তাহলে কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে পড়লে তারা ওটাকে প্রফিট হিসেবেই দেখাতে হতো। তো এই যে প্রফিটটা ডিসগাইজ করা থ্রু সোসাইটিজ অ্যাক্ট হোক, কোনো ফিলোথ্রফিক ওই করে, এটার থেকে কি সোশ্যাল এন্টারপ্রাইজ যেখানে ডিসক্লোজ করছি বাবা আমি প্রফিটই করছি, এই সোশ্যাল এন্টারপ্রাইজে আমাদের সমাজের অ্যাডপশনটা কম বলে কি এইগুলো আরও বেশি এগোচ্ছে, যে পিপল আর ক্রিয়েটিং সোসাইটিজ, এনজিওস, অ্যান্ড ওরা সেই জিনিসটার মধ্যে থেকেই পয়সাটাকে ঘোরাচ্ছে? ওয়েল, মিসরিপ্রেজেন্টেশন অর ইউজিং দ্য লুপহোল একটা কথা হলো, বাট দিস আ থার্ড অ্যাঙ্গেল অলসো। অনেকেরাই আছে who plays a midway role. Midway role as in the sense they keep and charge as per the best in the world and also provide the service like that. কিন্তু সাথে সাথে they allocate a certain amount of quota which is a cross subsidy kind of a thing, which goes into, suppose আমার 100টা স্টুডেন্টসের ক্যাপাসিটি আছে, 60 seats I am charging heftily because my system is up to the mark as a commercial rate, অ্যান্ড ওইখান থেকে আমি 40%কে কিন্তু হাইলি সাবসিডাইজ রেটে স্টুডেন্টসকে অ্যাডমিশন দিচ্ছি, তবে ক্রিয়েটিং আ ব্যালেন্স। সো লট অফ টাইম সামনে থেকে দেখলে বোঝা যায় না, বিকজ লট অফ টাইম উই ডোন্ট নো ইন্টারনালি কী চলছে, বাট আই হ্যাভ সিন লট অফ ইনস্টিটিউশনস ওয়ার্কিং লাইক দ্যাট। সো এখানে আমার মনে হয় কোনো অসুবিধে নেই। দ্যাট ইজ, সেটা তো প্রফিট মেকিং কর্পোরেটসও সিএসআর করে। সো
দ্য থিং ইজ ওই জিনিসটার কথাই না বলছি না না। এক সেকেন্ড দ্যার টু থিংস ওয়ান থিং ইজ আমি প্রফিট এখান থেকে করলাম অন্য জায়গায় দিলাম না হিয়ার হোল টোটাল অফ দ্য অর্গানাইজেশন ইজ কস্ট নিউট্রাল or profit neutral এক্স্যাক্টলি internal cross subsidy ওটাই বলছি যে এই যে ট্রাস্ট অন দ্য কোম্পানিজ এখন যেটা কমছে অন সোসাইটিস অর এনজিওস, ট্রাস্ট ওদের উপরে ট্রাস্টটা কমে যাচ্ছে যে এরা অ্যাকচুয়ালি প্রফিট করছে, বাট পুটিং ইট ইন সাম আদার হেড, সেইখান থেকে পয়সাটা বেরোচ্ছে। এই জিনিসটা বড্ড বেশি আমরা দেখছি। সাম ইন্টারন্যাশনাল এনজিওস হ্যাভ বিন ব্যান্ড বাই রিসেন্ট টাইমস বাই আওয়ার গভর্নমেন্ট। তো এই যে ট্রাস্ট ডেফিসিটটা যেটা হচ্ছে, আমি বলছি সেইটার থেকে কি ইজন্ট ইট বেটার কি ট্রান্সপারেন্টলি আমি বলছি যে আমি প্রফিট করার জন্যই করছি, লুক অ্যাট দ্য সোশ্যাল গুড আই এম ডুইং, ডোন্ট লুক অ্যাট দ্য প্রফিট দ্যাট আই এম মেকিং ইফ আই এম ডুইং রাইট প্রাইসিং। yeah that I agree if I'm selling say healthy juice which is going to the health of the people that does not mean that I have to be an NGO or a CSR. I can be profitable but the product I'm promoting is well marked for the benefit of the people and it is a good product, so that is absolutely fine. তো আমার কোয়েশ্চেনটা আপনাদের দুজনকেই এইটা নিয়ে যে বাট সমাজে মানে আমার তো একটা ধারণা আছে, আমি শুরুতেই বললাম সোসাইটির লোকেদের কাছে আপনি যদি বলেন যে আই এম হেল্পিং ফার্মার্স, বোথ অফ ইউ আর হেল্পিং ফার্মার্স, এসেনশিয়াল অয়েলেও হোক অ্যান্ড মিত্রা সেনার প্রোডাক্ট দিয়ে হোক, যে আমরা হেল্পিং ফার্মার্স বাট আই এম মেকিং প্রফিট। আরেকজন বলছে যে না না আই এম রানিং অ্যান এনজিও হেল্পিং ফার্মার্স। সোসাইটির চোখে ফ্রম দ্য রেসপেক্ট পার্সপেক্টিভ কি ডিফারেন্স অর ইজ ইট দ্য সেম? সো আমার মনে হয় যে সোসাইটি মানেই হচ্ছে আমি আপনি সবাই মিলেই সোসাইটি, ঠিক আছে? তো ওখানে কোনো কিছুই এরকমভাবে ডিফারেন্সিয়েট হয় না। লোক যাই বলুক, আপনি বলছেন যে ধরুন আপনার তুড়ি চ্যানেলটা আপনি একটা এমনভাবে করতে চাইছেন, দেখাচ্ছেন যেটা সমাজের কিছু হেল্প হয়, ইউ আর অলসো ট্রাইং দ্যাট, আর তার সঙ্গে আপনি কিছু ইনকাম করার চেষ্টাও করছেন। অ্যান্ড তার সঙ্গে সোশ্যালি তখনই আসছে যখন আপনি আপনার সঙ্গে আরও 10 জনকে অ্যাড করছেন যারাও তার নিজের ফ্যামিলি চালাচ্ছে। তো উই অল আর ডুইং দ্যাট, ইভেন এনজিও তাই করছে, কিন্তু ফরম্যাট একটু ডিফারেন্ট। ওটার মধ্যে কে পয়সা নিয়ে যাচ্ছে সেটার হিসেব দেয়া হয় না, আর কীভাবে যাচ্ছে সেটাও ক্লিয়ার থাকে না। বাট আমরা যখন এক এন্টারপ্রাইজ বা সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে যখন যাই, তো উই আর অন দি পেজ অফ ট্যাক্স গিভার্স, সেহেতু অ্যাকসেপ্টেন্স ইজ দেয়ার যে হ্যাঁ আমরা কি কাজ করছি সেটাও লোকে দেখতে পাচ্ছে, অ্যান্ড হোয়াট উই আর পেইং সেটাও সবাই দেখতে পাচ্ছে, বিকজ সব কিছুই এখন এত ট্রান্সপারেন্ট হয়ে গেছে যে আপনাকে বলতেই হবে। নাও ফিউ পিপল আর দেয়ার those who are not doing social work or socially they are not making things like যে সোসাইটির মধ্যে সবারই সুবিধে হবে বা হেল্প হবে, বাট দে আর প্রিটেন্ডিং টু ডু দ্যাট, মানে আমি এটা করছি আমি ওটা করছি, আমরা ওমেনদের নিয়ে কাজ করছি যাতে তারা গ্রো হতে পারে, আমার স্ট্রেংথের মধ্যে 90% আমি ওমেন রেখেছি। এসবগুলো যে বলা কাজ আর করা কাজের মধ্যে ডিফারেন্ট লোকে দেখতে পায়। তো আপনার কোয়েশ্চেন ছিল যে এনজিও অ্যান্ড সোশ্যাল, অ্যান্ড আই এম অন থার্ড অলসো, যে যারা বলছে সোশ্যাল কিন্তু তারা কোনো কিছুই করছে না, জাস্ট একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে ওটা আলাদাভাবে দেখাচ্ছে। এটা তো আমি একটা এক্সাম্পল তো দেখছি এখন র্যাম্পেন্ট হচ্ছে, সেটা হচ্ছে মানে আমাদের গ্রামের আর্ট ফর্মকে বিদেশে নিয়ে যাওয়া। গ্রামের আর্টিস্টটা কিন্তু কমই পাচ্ছে, মাঝে একটা লোক বিরাট প্রফিট করছে, কিন্তু সে এমনভাবে দেখাচ্ছে যে আমি গ্রামের লোকেদের উদ্ধার করে দিলাম। হ্যাঁ, এইরকম একটা স্টোরি টেলিং তো এই ন্যারেটিভটা চলছে, আমি ওটা টোটালি এগ্রি করছি। কিন্তু আমার প্রশ্নটা আবার আমি একবার রিপিট করি, যে দুটো লোক পাশাপাশি দাঁড়িয়ে আছে, একজন আমি একটা এনজিও চালাই আমি প্রফিট করি না, আরেকজন বলছে না আমি তোমাকে সেম হেল্প করব, তার থেকে হয়তো বেশিও করব, কিন্তু আমি তার থেকে প্রফিটও করব। থ্যাংক ইউটা কে বেশি জোরে পাবে? পারসেপশন আছে,
but both kind of people are there. I've met many people. দু রকমই আছে. There are certain people who look at the impact whatsoever. আপনি এনজিও চালিয়ে করছেন, অ্যাজ এন্টারপ্রাইজ চালাচ্ছেন, দুটো থেকে they appreciate the impact you are creating. And this we are facing on a day-to-day basis. And we get very high regard from many people. In fact, I will tell you a third angle also. আমি একটু থামাচ্ছি, হ্যাঁ, কারণ আমরা তো শুধু এখন প্রশ্নটার উত্তর দিতে দিতে আপনারা কি কাজ করেন তারও যদি একটু ফ্লেভারটা দিতে থাকেন তাহলে আমার দর্শকরা আরো ভালোভাবে Exactly. বুঝতে পারবে। আপনাকে একটা থার্ড অ্যাঙ্গেল দিই ফ্রম হোয়াট উই আর ডুইং অলসো অ্যান্ড হাউ ইট ইজ হেল্পিং। দেখুন, ওয়েন ইউ আর লুকিং অ্যাট সিএসআর অর এ সোশ্যাল এন্টারপ্রাইজ, দেয়ার টু কাইন্ডস। ওয়ান থিং ইজ আমি টাকা এনে দিলাম, আমি এনেবল করে দিলাম, কিন্তু আমি যদি নিজে একটা সিএসআর আছি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফর প্রফিট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কারেক্ট প্রাইসিং, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি আমি মার্কেটটা কীভাবে সাজিয়ে দেবো। সো ওই জন্য কী হচ্ছে, সাপোজ আর্টেরটা নিলাম বা আমি যেন ফার্মিং এরটা এক্সাম্পলটা নিই, উইচ ওয়ার উই আর এঙ্গেজড, সো আই হ্যাভ গট মোর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অন দ্যাট। যেমন হলো যে লোকাল লেভেলে ফার্মারকে বলা হলো ইউ ক্রিয়েট সাম মোর ইনপুটস অ্যান্ড ডিস্ট্রিবিউট অ্যামং ইউর সেলফ or sell among yourself. So CSR or an NGO or a not for profit gets engaged, ওরা ফার্মার গ্রুপকে অর্গানাইজ করে দিল খুব সুন্দরভাবে, ওদের সেট আপটাও করিয়ে দিল, কিন্তু প্রবলেম কী হচ্ছে, ওদের ডিএনএতে আছে গ্রান্ট অ্যান্ড সাবসিডি। তো ওরা গ্রান্ট অ্যান্ড সাবসিডি ছাড়া কীভাবে এনেবল করা হবে ওটা করতে পারে না, অ্যান্ড দ্যাট ডিএনএ গেটস ট্রান্সফার্ড ইন্টু দ্য ফার্মার গ্রুপস অলসো। সো হোয়াট হ্যাপেন্স ইজ, পুরো সেটআপটা এন্ড টু এন্ড দ্যাট রিমেন্স ড্রিভেন উইথ দ্য মাইন্ডসেট অফ গ্রান্ট অ্যান্ড সাবসিডি। তো সেলফ সাফিসিয়েন্সিটা কোনোদিন বিল্ড হয় না, আর সেলফ এস্টিমটা বিল্ড হয় না, রাইট? নাও হিয়ার লাইক উই আর পার্টনারিং, উই সে ঠিক আছে আপনারা করছেন, করুন, অ্যান্ড দে ইনভাইট আস, তো উই এঙ্গেজ ওভার দেয়ার, সো উই বিকাম আ টেকনোলজি প্রোভাইডার অলসো on one side. Second thing is not only technology provider. Nahle ki holo, say somebody brings a grant, we sell a machine, we sell the technology and leave them on their own. But the things does not stop over there. So in fact, last week only we had a meeting whereby an NGO had set up 8 different clusters with farmer groups. So they've enabled, products are good, farmers are wanting it. But how to convert that into a self-sufficient impact-based enterprise locally is the challenge. The farmer group ache. Ultimately, it has to become profitable. It cannot infinitely keep on getting grant. It is a hobe. So now here, we what I realized, even the NGO were high praise for us, that we understand that subject, that we can make it happen. And when we are pitching to a third party, they also have got equal respect for both of us, because we are bringing different skills on the table and we are enabling that to happen. So it also depends upon যখন social impact এর কথাটা বলছি, whether the enterprise is also enabled enough to go hand in hand together. A lot of time the understanding and going and doing the first groundwork and getting the groups together is something very difficult for an enterprise to do, which an NGO does beautifully. And then enterprise comes in together to enable them and make them self-sufficient. So that kind of a partnerships also are equally important. So I would rather say not this versus this, or rather this plus this is what makes a very good social impact enterprise, a structure. ওকে, একটা এনজিওকে না একটা সোশ্যালকে ক্ল্যাপিং কোথায় পড়ে, ইট ওয়াজ ইউর কোয়েশ্চেন, রাইট? সো একদমই যে তালি ব্যাপারটা এরকম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাদের মধ্যে হয় না। এনজিও একটা ওয়ার্ড যেটা অনেক জায়গায় অনেকভাবে ইউজ হচ্ছে। কোনো জায়গায় তালি পায়, আবার কোনো জায়গায় একটা সোসাইটির জন্য সোশ্যালি কেউ কিছু কাজ করছে, তার মধ্যে সে কিছু আর্নিং করছে, তো সেটাতেও ক্ল্যাপিং হয় না, আমি বলবো না যে হয় না। মানে এত পার্ট আছে একটা এনজিওর, বা আমি একটা যদি এন্টারপ্রাইজ করছি যেটা সোসাইটিতে কিছু হেল্প করতে যাচ্ছে, সেই জায়গাতে ডিপেন্ড করছে। এখন আমার যে প্রোডাক্ট রেঞ্জ, যেমন আপনি বললেন যে কাজের, মানে এটা সূত্রে আমরা কাজগুলোকে বলি যে এয়ারের মধ্যে এত পলিউশন হয়ে আসছে সব জায়গাতে, তারপরেও আমরা বাড়িতে এয়ার ফ্রেশনার ইউজ করছি, যেগুলো কি তার চেয়েও বেশি ভয়ানক, যেটা বাইরে আছে হাওয়া, আমি এটা বিষাক্ত জিনিসকে ইনহেল করছি, জানিও না সেটার সম্বন্ধে। এখন সেখানে যদি আমি একটা এমন কিছু দিতে পারছি যেটা সে
ইনহেল করার পরে নিজের হেলথটাকে ঠিক করতে পারবে আর তার পারপাসটাও সলভ হবে, সেখানে আমার মনে হয় আমার একটা ক্ল্যাপিংয়ের দরকার আছে ওখানে। বাট একটা এনজিও কি করছে যে তারা হয়তো ফ্রিতে ডিস্ট্রিবিউশন করছে এমন কিছু যেটা হয়তো একটা স্কুলের মধ্যে পলিউশনটাকে কম করবে, সেখানে কিন্তু তাদেরকে ক্ল্যাপিং দেওয়ার দরকার আছে। সো ইটস বোথ ওয়ে। দুজনের থেকেই একটা কোয়েশ্চেন সবসময় আসছে, যেটা আমার জিজ্ঞাসা করে, যেটা উনিও বললেন যে ফার্মারদেরও সাস্টেনেন্স, আপনারও এটা যে একটা এনজিও কিছু গ্রান্ট দিয়ে কিছু চ্যারিটি করছে, কোনো স্কুলে দিচ্ছে, কিন্তু আজকে যখন ইকোনমিক কন্ডিশন পুরো ওয়ার্ল্ডেই খুব খারাপ অবস্থায় চলছে, এই গ্রান্টগুলো লিমিটেড হয়ে যাচ্ছে, খুব বেশি তো আসছে না। রাইট। তো সাস্টেনেবিলিটির মধ্যে দেখতে গেলে যারা এই কাজগুলো করছে তাদের একটু প্রফিট হওয়া দরকার, না হলে তারা বেশি দিন চালাতে পারবে না। ঠিক কথা। হ্যাঁ, তো এই জায়গাটাতে যদি আমি ধরি যে শুধু তো ওই কোম্পানির সাস্টেনেন্স নয়, যাদের সাথে তারা ইন্টারঅ্যাক্ট করছে, আবার সাস্টেনেবিলিটির সাথে এনভায়রনমেন্ট আমি গোলাচ্ছি না, কিন্তু যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে তাদেরও একটা সাস্টেনেবিলিটির দিকটা দেখতে হবে। যেমন ওনার ওইটাতে যদি হয় তাহলে এম্পাওয়ারিং, মানে রিমুভিং পভার্টি, ছোট ফার্মারদের, আপনারা ওইখান থেকে যদি ধরি তাহলেও ছোট ফার্মারদের থেকে যখন নিচ্ছেন তখন তাদের হচ্ছে হয়তো কিছু সেলফ হেল্প গ্রুপদেরও মোবিলাইজ করে সেইখান থেকে আপনারা কাজ করিয়ে নিচ্ছেন, তো সেইখানেও তাদের রোজগার বাড়ছে, তো তাদেরও একটা সাস্টেনেন্সের ব্যাপার হচ্ছে। কিন্তু যেই জায়গাটা আমার আসছে, যেই জায়গাটা আমি সবসময় দেখছি যে আইসোলেশনে দেখলে জিনিসটা ভালো লাগছে, কিন্তু যখনই অন্য দিকগুলোকে ম্যাচ করানোর চেষ্টা করছি, যেমন আপনার ওইটাতে মানে আপনি ভালো বলতে পারবেন যে যেই মুহূর্তে আমি সিনথেটিক কেমিক্যাল সরিয়ে দিলাম, আমাদের একটা আইডিয়া আছে যে আমাদের কোয়ান্টিটি অফ প্রডিউস কমে গেল, তার জন্য আমার বেশি ফার্মল্যান্ড লাগবে। তেমনই এসেনশিয়াল অয়েল যদি আমাকে করতে হয় তাহলে ওইগুলো নন ফুড আমাকে চাষ করতে হবে, যেখানে ফুড স্ক্যারসিটি যদি আমার এখনও জিরো হাঙ্গার, তো আমার একটা এসডিজি আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওয়ার্ল্ডে এখনও ফুড শর্টেজ নিয়েই আমরা কথা বলছি, তো সেই জায়গায় আমি নন ফুড চাষ করছি সেই জায়গাটাতে, তার মানে আমার ফুড চাষ করতে আর একটু জমি লাগবে। এই জমিটা আমি পাবো কোথা থেকে? অ্যাজিউমিং যে পুরো জমি আমরা চাষ করি, তাহলে আমাকে জঙ্গল কাটতে হচ্ছে, সেইখানে গিয়ে আবার গাছ কেটে ডিফরেস্টেশন করলে আবার আমার গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ সব সময় সব কিছুতেই আছে, আমাদের জীবনেই আছে, এই যে ব্যালেন্সটা আপনারা যখন প্ল্যান করেন তখন কি এই ব্যালেন্সটা দেখে করেন যে যাতে নেটটা পজিটিভে থাকে? ডেফিনেটলি ওইটা না করলে কোনো দিন হবে না। সো অ্যাজ ফার অ্যাজ ডিফারেন্ট পিপল অ্যাপ্রোচেস সাবজেক্ট উইথ ডিফারেন্ট পার্সপেক্টিভ, যখন আমি নিজের কথা বলি অ্যাজ আ ব্র্যান্ড মেট্রোসানা হোয়াট বি ডেড অ্যান্ড কীভাবে আমরা সাস্টেনেবিলিটিটাকে পুরোভাবে অ্যাড্রেস করলাম। সো আমরা আইডেন্টিফাই করলাম যে এই কথাটা যেটা হচ্ছে রং ন্যারেটিভ, যে যদি ফার্টিলাইজার পেস্টিসাইড সরে যায় তাহলে প্রোডাকশন ড্রপ সাবস্টেন্সিয়ালি। যদি আমি সুইচের কথা বলি দেন ইট ইজ ফাইন, বিকজ অর্গ্যানিক কার্বন যদি আমি 0.4 চলে এসেছে, তো সাডেনলি যেটা অর্গ্যানিক কার্বন 2 এর উপরের প্রোডাক্টিভিটির কথা ওইটা তো পাবো না। এট দ্য সেম টাইম আমি যদি আবার ওকে প্রোডাক্ট টুয়ার্ডস 2 নিয়ে যাই, তাহলে গ্র্যাজুয়ালি আমি অনেকটাই কিন্তু ফার্টিলাইজার বা পেস্টিসাইড রিডাকশন করতে পারি গ্র্যাজুয়ালি, অ্যান্ড উইথ এ স্মার্টনেস দিস ক্যান বি ডান ফ্রম সিজন 1। সো দুটোভাবে হলো। ওয়ান থিং ইজ কী হয়, দ্য মোমেন্ট উই গো উইথ অ্যান অ্যাক্টিভিস্ট মাইন্ডসেট, উই এন্ড আপ বিকামিং আইদার দিস অর দ্যাট। We try to create a black and white scenario, and we try to look at an wholesome transition, and we try to define them into an allopathy and an homeopathy or an ayurvedic or XYZ sub categories. But I don't, or chemical, non-chemical, everything is a chemical, water is a chemical. So
redefinition of a few things are more important. So একদিকে কি হয়েছে, because of the market demand we have got the fancy labels, people talking organic and not going into the kind of story goes into certification and all that. So a lot of story goes over there, which is more about the marketing side. But on the growing side, if we talk reasonably, then technologies are possible. We have proven it, and it is being proven daily basis that from season 1 farmer can be better off than from where they are, with maybe a say 20% reduction of pesticide from season 1, and going maybe 3 years 4 years down the line getting into a very like emergency uses of pesticides. So that brings a balance between sustainability of the farmer income, addressing your food security issues, improving the soil biology, so protecting for the future, getting better food for the consumer. So all can be balanced together very nicely, and exactly where we bring in the optimize the a few of the things. So few products can only be manufactured with more technical handset, but there are a lot of products which can done with a decentralization kind of a thing. Some technologies support on the center, and some thing happening with a local GDP. So like in our biologicals, what we have been able to do is, now a product which used to cost to a farmer 300 rupees, now only 25 rupees goes to the central technology part, and the local production happens at 35 rupees. Plus 65 rupees is created for local farmer groups and enterprise handling the game. And what we have done, from where this money has come, so see the beauty of it. Lot of this money would have gone into packaging, transportation of water. So because now we are only transporting 1% of the weight versus 100% of the weight. So what we have done is, out of this thing, some of the profit has gone out, which was not required, and major part of it actually is because of optimization of the delivery system. So anybody who is working in the social enterprise, they will have to rethink of the problem with a different lens, that how you reduce the whole lot of inefficiency in the system যেটা আছে, এইটা আছে ওইটা আছে, কোথায় inefficiency কাট করে ডিসেন্ট্রালাইজেশন করা যেতে পারে, so that local GDP transfer হোক। ওইটা না হলে কিন্তু কোনোদিন কিছু হবে না। So that by creating a win-win into the whole chain. So it is 100% possible আছে। সো অন মাই পার্ট, ফার্স্ট অফ অল আমরা এটা দেখি যে কোথায় কি চাষটা বেশি হচ্ছে আর তারা কি পাচ্ছে। আমি একদম আপনার ভিউয়ারদের জন্য যাতে ইজি হয় বোঝাটা, সেটাকে নিয়ে টেকনিক্যাল পয়েন্টস বলে লাভ নেই আমার। তো কোথাও হয়তো খুব বেশি কলা হচ্ছে, আর সেই সয়েলটা হয়তো একটা কোনো অন্য এসেন্সিয়াল অয়েল কাল্টিভেট করলে ও কলা বিক্রি করে যা পাচ্ছে তার চেয়ে অনেক বেশি পাবে। তো তাদেরকে সেটাকে বোঝানো হয় আর সেই কাল্টিভেশন করিয়ে নেওয়া হয়, ওটাতে তারা বেশি পাচ্ছে। তখন আমরা জুড়ি যে আপনি কত মেয়েদের এখানে আপনি ইনভলভ করতে পারেন, যারা কাজ করছেন না অলরেডি কিছু ইনভলভ করা যেতে পারে, কেন কিছু জিনিস আছে যেগুলো নন টেকনিক্যাল করতে পারে মহিলারা, আমরা তাদেরকে ইনভলভ করি। প্লাকিং, ফ্লাওয়ার প্লাকিং। তো ফার্স্ট অফ অল আপনি একটা কথা বললেন যে খাওয়ার ব্যাপারটা, মানে ভেজিটেবলস কম না হয়ে যায়, এটাও একটা দেখার ভিউ থাকে। বাট আমি জানি এরকম জায়গা আছে যেখানে এত বেশি হয়ে যায় যে তাদের, আপনি হয়তো পেপারেও পড়েছেন যে রাস্তায় ফেলে দিতে হয় তাদেরকে। তো দেয়ার আর থিংস যেটা ব্যালেন্স আমাদের করতে হবে। বাট আমাদের চেষ্টা সবসময় থাকে অ্যাজ আমাদের কোম্পানির হিসেবে, যে যেখানে যার ইনকাম হচ্ছে যেই সোর্স থেকে, তার থেকে সে তার গ্রোথটা করতে পারে উইথ আওয়ার কাল্টিভেশন, মানে আমাদের জিনিসটাকে করে। নেক্সটলি ওখানে কত বেশি লোক ইনভলভ করে নিয়ে কাজটাকে করানো যেতে পারে, যাতে তার উপরে বার্ডেন না হয় যে ফার্মিং করছে, মানে সে ডিস্ট্রিবিউট করতে পারে এরকমভাবে যে তার প্রফিট পার্সেন্টেজ না কম হয়েও সে আর লোককে কীভাবে ইনক্লুড করতে পারে। নেক্সটলি যেটা আপনার আর কি কোয়েশ্চেন ছিল, মানে আপনি যেটা বললেন একটাতে যে বলছি কোনো পজিটিভ করতে গেলে তার সাথে একটা নেগেটিভ আসে। হ্যাঁ। তো যখন প্ল্যান করা হয় তখন নেগেটিভটা দেখেই প্ল্যান করা হয় কিনা। দেখুন, অ্যাজ মণিপুরা আয়ুর্বেদা
আমরা নেগেটিভ যেটা দেখি সেটা হচ্ছে হিউম্যান হেলথ। আমি যেটা দেখি সবচেয়ে বেশিভাবে যে যদি একটা কাল্টিভেশন থেকে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস র মেটেরিয়াল তৈরি করতে পারি আর যেটা হয়তো কয়েক লক্ষ জনকে তার ট্রিটমেন্টের জন্য সুবিধে করে দিতে পারে। ধরুন এখন যেটা ইনসোমেনিয়া এত বেশি প্রবলেম হয়ে গেছে, ইউ ক্যান চেক দ্যাট যে 78% অফ পিপল আর নট স্লিপিং ওয়েল। এটা একটা বড় প্রবলেম চলে আসছে। তো ইটস নট জাস্ট আরবান, এটা ইস্যু আসছে ইভেন অন রুরাল। তো সেখানে আমরা কিভাবে হেল্প করতে পারি উইদাউট টেকিং সামথিং টক্সিক। তো সেখানে যদি দরকার পড়ে যে কিছু পোর্শন নেগেটিভ, মানে ওখানে হয়তো একটা এমন কিছু ফল হচ্ছিল যেটা মার্কেটে ভ্যালু আছে, তারপরেও আমার মনে হচ্ছে যে আমি এখানে যদি এটাকে কাল্টিভেট করি, সেটাতে যদি এত লোকের উপকার হয়, ইটস বেটার টু ডু দ্যাট। বাট হ্যাঁ, অন দি ফার্স্ট টেবল ইট মাইট বি নেগেটিভ, বাট আমরা যখন লং টার্মে দেখছি সেটাকে অ্যাজ পজিটিভ দেখেই করছি। তো ব্যালেন্স তো নিডেডই। এবার ব্যালেন্সটা হচ্ছে যে করছে তার ব্রেনের হিসেবে, উনি নিজের হিসেবে ব্যালেন্স করে করছেন, আমি আমার নিজের হিসেবে ব্যালেন্স করে করছি, অন্য অন্য সলিউশন। আর হ্যাঁ যারা বাদ বাকি করছে তারা নিজেরাও ভাবছে সেই হিসেবে। এবার লাস্ট কোয়েশ্চেন, যখনই এরকম নতুন কিছু আসছে, আমাদের অফলেট একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে রিল। সবাই এক্সপার্ট, তো এইটাতে আপনাদের কতখানি অসুবিধা হয়? মানে কটা অ্যারোমা থেরাপি এক্সপার্ট কিংবা ন্যাচারাল হিলিং এক্সপার্ট যারা কিচ্ছু জানে না উল্টো বলে দিচ্ছে, কিংবা এখানে ফার্মিংয়ের উপরে জ্ঞান দিয়ে দিচ্ছে, তাদের তো কোনো দায়বদ্ধতা নেই, তাকে কিছু ডেলিভার করতে হয় না। ঠিক আছে। তো এইটা যখন আপনারা মার্কেটে যান, তখন আমি জাস্ট রিয়েলিস্টিক্যালি জানতে চাইছি, তখন এইগুলো কি পুশব্যাক ক্রিয়েট করে? কারণ রিল এখন রুরালেও ঢুকেছে, যে একটা ফার্মারকে যখন কিছু বলছে, না 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 আমি তো ওই রিলটাতে দেখেছি এই জিনিসটা এরকম ভাবে হয়, কিংবা ওরা বলছে না না এইটা দিলে আমার ইনসমনিয়া যাবে না, আমার এই জিনিসটা করলে আমার ইনসমনিয়া যাবে। হ্যাঁ, তাদেরকে এবার বোঝানোর দায়িত্বটা আবার একটু বেশি হয়ে যায়। তখন কি এই ফ্রাস্ট্রেশন ক্রিপ করে যে দূর এদের ভালোর জন্যই বলছি আর এরা এটারই উল্টো বলছে? তো আমার কাছে এটার সলিউশন রিলেই আছে। কেননা যে রিলস দেখছে, আপনি তাকে যদি বোঝাতে যান, তার রাস্তাতেই তাকে বোঝাতে হবে। এখন ইস্যুস পুরো পৃথিবীতে হেলথ নিয়ে সব জায়গাতেই আছে, প্রত্যেকটা ঘরে আছে। এখন লোকে চাইছে ন্যাচারাল ওয়েতে কীভাবে ট্রিটমেন্ট পাওয়া যায়, অ্যান্ড দে আর সার্চিং অন ইন্টারনেট, এটা আমাদের মানতেই হবে। আর যখন ইন্টারনেটে যাচ্ছে, যে কোনো প্ল্যাটফর্মে যাক, শর্টস, রিলস এইসবের মধ্যেই সব নলেজ অ্যালগরিদমের মধ্যে সে পেয়ে যাবে। এবার অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিসার্চ এই দুটো ব্যাপার থাকে। এবার কেউ যদি সিরিয়াস মোডে থাকে, তাহলে সে সেটাকে প্রপারলি রিসার্চ করে তারপরে সে ট্রিটমেন্টের মধ্যে যায়, বা যা জিনিস অ্যাকসেপ্টেন্স আছে তার মধ্যে যায়। আর কেউ, আপনি যেমন বললেন যে সে পরম জ্ঞানী হয়ে যায়, সে আপনার জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না, তো উই হ্যাভ নো ওয়ে যে ওটাকে কীভাবে ধরা যায়, ছেড়ে দিতেই হয়। বাট মোস্ট অফ পিপল আর অন রিলস, এটার মধ্যে কোনো ডাউট নেই, আর জ্ঞানের ভাণ্ডারও শেষ নেই। বাট আপনি বা যারাই দেখছে, তারাও বুঝতে পারে যে 80-90% তারা নিজেদেরকে বাঁচবার জন্যই এটা করছে, এটাও সবারই মাথায় চলে এসেছে। ইটস নট লাইক যে একজন কেউ বলে দিয়েছে বলে সেটাই ফাইনাল ভার্ডিক্ট হয়ে গেছে। তো পিপল আর ভেরি মাচ কিউরিয়াস অ্যাবাউট, সে যদি একটা কোনো জিনিস কিনতে চায় না আজকাল, তার পুরো ডিফাইন করে কিভাবে, কোথা থেকে হচ্ছে, কি আছে এর মধ্যে। ইভেন I find people at the age of 13 যারা কোয়েশ্চেন করে আমাদের কোম্পানিতে বা পার্সোনালি আমাকেও, যে এটার মধ্যে কি আছে, হাউ ইউ আর ক্লেমিং দিস। তো দ্যাট মেক সেন্স যে তারা জানতে ইচ্ছুক, তারা এই না যে কিছু বলেছি বলেই সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তো ফিউ থিংস আর ভেরি গুড, বাট কিছু জিনিস আছে আমাদের সেই ভেরি গুড থেকে ভেরি ব্যাডের মধ্যেও আসতেই হয়। সো আই ফাইন্ড
আপনাকে আমাকে দুজনকেই রিলসের মাধ্যমে যেতে হবে অ্যান্ড লেট পিপল থিঙ্ক অ্যান্ড চেক যে কে ঠিক বলছে কে ভুল বলছে। তো রাস্তা ওটাই আছে, উই হ্যাভ টু গো অন দ্যাট ওয়ে, যেভাবে লোকে খুঁজছে আমাদের। This always was not only real, in fact, especially if you're looking at a consumer space, then this is a bigger problem. Reels are a bigger problem. But if you look at যদি আমরা যেমন ফার্মার লেভেলে কথা বলি, it is more of a B2B2C, ডাইরেক্টলি কনজিউমার নয়। ও কিন্তু যা সে ব্যবহার করবে ওর জন্য একটা বিজনেস। সো যখন আমরা বিজনেস ডিসিশন নিই এজ এ মাইন্ডসেট ভার্সেস যখন একটা কনজিউমার ডিসিশন নিই, দুটোর মধ্যে প্রচুর তফাৎ আছে, বিকজ হিয়ার মাল্টিপ্লায়ার এফেক্ট ইজ মাচ বিগার। বাট ওইখানে ইয়েস ডেফিনেটলি দ্য প্রবলেম ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল লবি, বিকজ ওয়েন এভার আই ব্রিং ইন সামথিং সাস্টেনেবল, তো ন্যাচুরালি it kills profit for few people, it kills the product demand for few people. So ওইটা নিয়ে প্রচণ্ড চ্যালেঞ্জ, বিকজ যত ইনস্টিটিউশন আছে, লেটস বি, যদি স্পেশালি অ্যাগ্রিকালচারের কথা বলি, ইফ ইউ লুক অ্যাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ অ্যান্ড দ্য সিলেবাস, সব তো ওই কেমিক্যাল থিওরি থেকে বিল্ট আপ আছে। আপনি সকালে 6টায় টিভি অন করুন, তো এখানে যত সাজেশন দিচ্ছে আলটিমেটলি ইট কামস ডাউন টু আ কেমিক্যাল পেস্টিসাইড টু বি ইউজড। আমাদের চ্যালেঞ্জ উল্টো থাকে, so much institutional noise is there about pesticide or the chemicals. So ওই নয়েজটাকে ওভারপাওয়ার করে, and they are the place of authority. So you are looking at a Krishi Vigyan Kendra or a scientist is speaking versus a company coming with a solution. So what we have done is we have created our own storyline and we go into micro cluster structure. কেন যে এত পুরো জায়গাটাকে আমরা কোনোদিন ওই নয়েজটাকে ওভারকাম করতে পারবো না। So we go with a different approach. The idea is to create your own circle of influence, impact. ওইখানে কথা বলো, ওইখানে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করো, করে ওইখানে একটা ক্লাস্টার ডেভেলপ করে দাও। তো once this happens, then it starts multiplying here and there. So instead of trying to do a broad-based convincing, then you are going to be definitely burnt out. And in fact, যদি এগ্রিকালচার স্পেসে আপনি দেখেন, those who have tried to do this wholesome change, you see কত এগ্রিটেক বন্ধ হয়ে যাচ্ছে or burning the money left, right and center because of that not expecting and not accepting this fact কি ফার্মার ওইভাবে চেঞ্জ হবে না, আর অত নয়েজের অ্যাগেনস্টে হোয়াট এভার ইউ আর ব্রিঙ্গিং ইন উইল নট ওয়ার্ক আউট। তো এটা মাইক্রো লেভেলেই ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স অ্যান্ড গো ইন আ স্ট্রাকচার্ড ম্যানার। বাকি রিল তো আছে, রিলস আর রিলস। ভালো। আর এই হইতে বলে রাখি, তুরি ফিল্মস আরেকটা ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয়েছে, সেটার নাম হচ্ছে রিক্লেম। রিক্লেম হচ্ছে বর্জ্য পদার্থ থেকে নতুন নতুন জিনিস তৈরি করা, ওয়েস্ট টু ওয়েলথ, সার্কুলার ইকোনমি আমরা যেটা বলছি। এবং আমরা কলেজ লেভেল থেকে কাজ করতে শুরু করব, যেখানে আমরা কলেজ স্টুডেন্টদেরকে এই জিনিসে এনকারেজ করব যাতে তারা ওয়েস্ট টু ওয়েলথ নিয়ে কাজ করতে শুরু করে। আমরা শুরু করছি প্লাস্টিক রিসাইক্লিং নিয়ে, কারণ প্লাস্টিক নিয়ে আজকাল অনেক কিছু হচ্ছে। আপনারাও হয়তো সেই প্রোডাক্টগুলোও হয়তো ইউজ করছেন, কিন্তু জানেন না ওইগুলো রিসাইকেলড। আমরা সেই জিনিসটাকেও ভাঙার চেষ্টা করব, যে যখন ভালো একটা কাজ করছেন গর্বের সাথে করুন, জানুন যে আপনি প্লাস্টিক রিসাইকেল করছেন, এবং সেটা কেন লুকিয়ে আপনাদের কাছে বিক্রি করছে বলুন তো? কারণ আপনারা যদি শোনেন রিসাইকেলড, তখন একটু নিচু চোখে দেখবেন, সেটা তাহলে দেখবেন না। কারণ আফটারঅল জগতের তো উপকার করছেন জিনিসটা করতে গিয়ে। এবং রিসাইক্লিং প্রসেসেও এমন ভাববেন না যে আগে ব্যবহার হয়েছে বলে সেই ধুলো ময়লা এখন আবার চলে আসছে, সেরকম না, একটা বিরাট প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো আমাদের কথা হচ্ছে যে কয়েকটা জিনিস আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে, যেমন প্লাস্টিক। কালকে থেকে যদি বলি প্লাস্টিক ব্যবহার করবেন না, আপনারা পারবেন না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নতুন প্লাস্টিক তৈরি হওয়াটা কমাতে পারি। এর জন্য পুরনো প্লাস্টিক যেগুলো হয়েছে আইদার তার লাইফ বাড়াতে পারি, কিংবা সেটাকে অন্য রিপারপাস বলে, রিসাইকেল বলে, অন্যভাবে ইউজ করতে পারি। সেটা নিয়ে আরেকটা এপিসোড করব। আজকে এই নিয়ে কথা হচ্ছে বলে ভাবলাম একটু আপনাদের জানিয়ে দিই। তো এই আজকে এত অবধি থাকলো।
আমাদের এক্সপার্টদেরকে খুবই ধন্যবাদ, থ্যাংক ইউ আসার জন্য। প্রশ্ন পাঠাতে থাকুন, আমরা